হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল। তো বরাবরের মতোই আমরা চলে আসলাম আমাদের ভয়ঙ্কর ইউটিউব চ্যানেলে। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। হ্যাঁ, আমি অনেকটাই ভালো আছি আপনাদের দোয়াতে এবং আমিও ভালোর দলে আছি। তো আজকে আপনাদের মাঝে এমন একটি ভয়ঙ্কর ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি, যেটি শোনার পর আপনাদের অনেকটা ভালো লাগবে আমি মনে মনে আশা করি। তো আজকের ঘটনাটি আমার যথাযথ সাধ্য অনুযায়ী আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আশা করি ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটা স্কিপ না করে পুরোটা শোনার চেষ্টা করবেন। তো প্রিয় লিসেনার্স, আর দেরি করছি না, চলে যাচ্ছে মূল ঘটনায়। আজকের যে ঘটনাটি সেটি ঘটে যায় আমার এক ফুফুর সাথে। তো আমার ফুফুর যে মেয়ে ছিল তাকে বিয়ে দেওয়া হয়েছিল নান্দাইল থানায়। কিশোরগঞ্জের নান্দাইল থানাটা আপনারা অনেকে হয়তো চিনে থাকবেন। তো যাই হোক, ওই নান্দাইল থানার মধ্যে যখন বিয়ে দেওয়া হয় আমার ফুফুর মেয়েকে, তখন তার ঘরে একটা ছোট্ট একটা মেয়ে শিশু জন্মায়। ওই মেয়ে শিশুটাকে জন্মানোর পর ওই মেয়েটা ছিল একটু শ্যামলা টাইপের। তখন তার নাম দেওয়া হয়েছিল কবিতা। তো কবিতা ছিল খুব চাঞ্চল্য। তখন আমরা তাদের বাসায় গিয়েছিলাম বেড়ানোর জন্য, আমার ফুফুর সম্পর্ক যেহেতু। তো বেড়াতে গিয়ে আমরা ওই মেয়েটাকে দেখতে পাই এবং মেয়েটা ছিল খুব চঞ্চল প্রকৃতির। আমরা যাওয়ার পর আমাদের সাথে খুব রকম মানে হাসি ঠাট্টা এবং মজাও করেছিল। তো যাই হোক, ওই মেয়েটাকে আমরা প্রথম একবার দেখেছিলাম, তখন তার বয়স ছিল 3 বছর। তো আমরা ওই সময় যখন বেড়াতে গিয়েছিলাম তখন আবার বাড়িতে চলে আসি। আসার পর যখন আমরা আবার যে শুনতে পারি যে যখন মেয়েটার বয়স 6 বছর হয়ে যায় এবং 6 বছর হওয়ার পর তার বাবা মা সিদ্ধান্ত নিলেন যে তাকে মাদ্রাসা পড়াবেন। তো মাদ্রাসায় পড়াবেন, যে তাকে মাদ্রাসায় পড়ানোর জন্য একটি মাদ্রাসায় তাকে ভর্তি করিয়ে দেওয়া হয়। মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়ার পর কবিতাকে মানে খুব কড়াভাবে পড়ালেখা করানোর জন্য তার বাবা মা চেষ্টা করে যাচ্ছে এবং এতটাই চেষ্টা করছে যে আমার ফুফু যখন আমাদের বাসায় আসতো তখন আমাদেরকে বলতো যে কবিতার মা বাবা কবিতাকে ভালো একটা আলেমের লাইনে পড়াতে চাচ্ছেন, যে ভালোভাবে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য তাকে উঠে পড়ে লেগেছেন। তো যাই হোক, এইরকম কথাবার্তা শুনে কিন্তু আমাদেরও খুব ভালো লাগলো। তো এইভাবেই কিন্তু তাদের জীবন চলছিল। তো কবিতাকে নিয়ে তারা প্রতিনিয়ত লেগে রয়েছে, এটা আমাদের সাথে ফুফু আলাপ সালাপ করতেন। তো যাই হোক, ওই ফুফু যখন আমাদের বাসায় আসতেন তখন ওদের কথাবার্তা আমাদেরকে বলতেন, আমরাও শুনতাম। তো হঠাৎ 2 বছর আগে তখন মেয়েটি মানে মাদ্রাসার তো একটা লেভেল আছে, ওই লেভেলে যখন সে কায়দা শেষ করে দেয়, কায়দা শেষ করার পর তাকে আমপাড়ায় দেওয়া হয়। আমপাড়ায় যখন সে পড়বে, তাদের মাদ্রাসার সিস্টেমটা এমন ছিল যে মাদ্রাসায় যদি পড়তে হয় তাহলে মাদ্রাসায় সারা মাস ওইখানে থাকতে হয় এবং মাদ্রাসায় থেকে খাওয়া দাওয়া তাদের উপরে ফ্রি। তো এরকমভাবে যখন সুবিধাসমূহ, তো তার জন্য তাকে এই মাদ্রাসার মধ্যে থাকতে হতো। মাদ্রাসায় থাকার পর মাসে একবার হতো তাকে ছুটি দেওয়া হতো বাড়িতে যাওয়ার জন্য। তখন তার সাথে তার বন্ধু বান্ধব সবাই কিন্তু বাড়িতে চলে যেত। তো বরাবরের মতো ওই মাসটাতেও তারা ছুটি পায় লাস্টের দিকে, মাসের শেষের দিকে যখন 30 তারিখ হয়ে যায়, তখন সম্ভবত মাসটি ছিল ডিসেম্বর মাস, যখন ক্ষণক্ষণে শীত তখন ছিল। তো ওই ডিসেম্বর মাসে ওই দিন ছুটি ছিল, তো তাদেরকে ছুটি দেওয়া হয় 3 দিনের জন্য। তো 3 দিনের ছুটি পেয়ে কিন্তু বাচ্চারা অনেকটা খুশি হয়ে যায়। তখন ওই যে কবিতার মা তাকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে যাবেন হ্যান্ডেল করে। তো মাদ্রাসায় থেকে বাড়িতে যখন নিয়ে যান তখন কবিতার মা কবিতাকে অনেক দিন পরে বাড়িতে নিয়ে আসার জন্য তার জন্য অনেক রান্না বান্না করেন, ভালো ভালো খাবার রান্না করেন, তার জন্য ফল ফ্রুট নিয়ে আসেন। তো কবিতার বাবাও কিন্তু একই রূপে তার জন্য ভালো ভালো খাবার এবং মজা নিয়ে আসেন যাতে মেয়েটা খেতে পারে। তো এইভাবে কিন্তু মেয়েটার জন্য খুব আদর এবং যত্ন ছিল, তাদের একটি মাত্র মেয়ে বলে কথা ছিল। তো এইভাবে মেয়েটির সঙ্গে তারা খুব ভালোভাবে মিশছিল। তো যাই হোক, ওই মেয়েটা যখন ছুটি কাটানোর জন্য আসছিল তখন যে 3 দিন থাকবে, ওই 3 দিন থাকার যে লাস্টের দিনটা ছিল, ওই লাস্টের দিনটা সে কোথাও একটা বেড়াতে যায় তার খালামণির সাথে। ওই মেয়েটার খালামণি যখন তাকে বেড়াতে নিয়ে যায় তখন নান্দাইল জেলার একটি পাশের দিয়ে একটি বড় রকমের একটা কবরস্থান রয়েছে।
আর ওই কবরস্থানটা ছিল নান্দাইল জেলার মধ্যে সবচেয়ে বড় একটি কবরস্থান। ওই কবরস্থানের মধ্যে অনেক মানুষ মারা যেত এবং মারা যাওয়ার পর ওই কবরস্থানে কবর দেওয়া হতো। আর ওই কবরস্থানে যখন, যেহেতু ওই নান্দাইল জেলাটার মধ্যে অনেক আগে মানুষ আত্মহত্যা করে বেশিরভাগ মারা যেত, ওই খবরটা কিন্তু সচরাচর কিন্তু ঘটে যায়। এখনো কিন্তু ওইরকম ঘটনা ঘটে যায়, প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা করে ফেলে, এবং এইরকম আত্মহত্যা ওই নান্দাইল জেলার মধ্যে অনেক হয়ে থাকে এবং ঘটে থাকে। তো যাই হোক, ওইখানে কিন্তু অনেক পাপীদের কবর দেওয়া হয়েছে, অনেক রকম আত্মহত্যাকারীদের কবরস্থানও দেওয়া হয়েছে। তো তার জন্য ওই কবরস্থানের দিক দিয়ে মানুষ সন্ধ্যার পর খুব কম হাঁটা যাওয়া করে। তো ওই কবিতা এবং কবিতার খালামণি যখন ওই কবরস্থানের পাশ দিয়ে তাদের বাড়িতে গিয়েছিল, খালামণির বাড়িতে, তখন আবার খালামণি ভাবলেন যে মেয়েটাকে নিয়ে বাড়িতে দিয়ে আসি। তো কবিতা অনেক দিন পর বাসায় বেড়াতে আসার জন্য তার খালামণি তাকে বাড়িতে নিয়েছিল, তাদের বাড়িতে। তো বাড়িতে যখন নিয়ে আসছিল তখন খাওয়া দাওয়া করিয়ে সন্ধ্যার পর তাকে আবার ভাবলেন যে তার বাড়িতে পাঠিয়ে দিবেন। তখন তাকে নিয়ে আসলো ওই কবরস্থানের পাশ দিয়ে। তখন কবরস্থানের পাশ দিয়ে আসার সময় সে একটা কথা বলেছিল তার খালামণিকে। সে বলেছিল যে, খালামণি, আমার তো মানে কিরকম অদ্ভুত রকম লাগছে, যে আমার শরীর যেমন চুলকাচ্ছে মনে হচ্ছে। তখন তার খালামণি বললেন যে, কেন চুলকাবে শরীর? তোমার শরীর তো চুলকানোর এখানে কোনো কথা নেই, আর আমাদের বাড়িতেও তো কোনো রকমের পোকামাকড় নেই যে তোমার শরীর চুলকাবে। তখন বলল যে হয়তো অন্য কোনো কারণে চুলকাচ্ছে, যাই হোক আমরা এখন চলে যাই বাড়িতে। তখন তারা ওই কবরস্থানটা থেকে পাশ করে তারা বাড়িতে চলে যান, এবং বাড়িতে চলে যাওয়ার পর মানে কবিতা মানে হুড়চুট করছে। সে বলছে যে আমার তো মানে শরীর চুলকাচ্ছে, মারাত্মকভাবে শরীর চুলকাচ্ছে। তখন এরকম অবস্থা দেখে কবিতার মা বাবা মানে টেনশনে পড়ে যায়। তারা ভাবলেন যে কি হলো মেয়েটার। তখন তাড়াতাড়ি করে ইমিডিয়েটলি তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল মানে একটা বড় একটা ফার্মেসিতে নিয়ে যান। ফার্মেসিতে নিয়ে যাওয়ার পর ডাক্তার চেক আপ করলেন, এবং চেক আপ করে বললেন যে শরীরে অনেকটা জ্বর আসছে। তো জ্বরের ওষুধ দিয়ে দিলাম, এবং শরীরে মনে হয় ব্যথার কারণে এরকম মানে শরীর চুলকাচ্ছে। তো এত ছোট একটা মেয়ের শরীরে ব্যথা কেন আসবে? তো যাই হোক, এভাবে কিন্তু তাকে ওষুধপাতি দিয়ে দেওয়া হয়, এবং সে কিন্তু বাড়িতে চলে আসে তাকে নিয়ে। বাড়িতে আসার পর ওই মেয়েটিকে যখন খাবার দাবার খাওয়িয়ে রাত্রিবেলা ঘুম পাড়ানো হয়, তো পরদিন কিন্তু তার মাদ্রাসা খোলা ছিল। মাদ্রাসা যখন খোলা ছিল, তো তার বাবা মার চিন্তা ছিল যে সকালে তো মেয়েটাকে মাদ্রাসায় নিয়ে যেতে হবে। এখন মেয়েটার যদি এরকম শরীরটা অসুস্থ হয়ে যায়, তাহলে মাদ্রাসায় কিভাবে নিয়ে যাব? তো তার এরকম সব দিকটা চিন্তা ভাবনা করার পর সে ভাবলেন যে আচ্ছা, দেখা যাক কি হয়। মেয়েটাকে তো ওষুধ খাওয়ালাম, এখন যদি ভালো না হয় তাহলে আর 2 দিন না হয় থাকবে, হুজুরের কাছে তাকে ছুটি নিয়ে যাওয়া যাবে। তো তাদের এরকম মন্তব্য করার পর রাত্রিবেলা তখন তারা ঘুমিয়ে পড়েন, এবং ঘুমানোর পর তারা যখন ঠিক মধ্যরাত হয়ে যায়, রাত তখন 3টা বেজে যায়, তখন তারা দেখতে পান যে ঘরের মধ্যে কিছু একটা নাড়াচাড়া করছে। তখন কবিতার মা এটা শুনতে পায় সবার আগে। তখন কবিতার মা লাফ দিয়ে ঘর থেকে উঠে পড়েন, এবং উঠে পড়ে বললেন যে ঘরের মধ্যে কে নাড়াচাড়া করছে, তাড়াতাড়ি উঠো তুমি। তখন কবিতার বাবাও লাফ দিয়ে উঠে পড়েন। তখন কবিতা ছিল পাশের বেডে। পাশের বেডে কবিতা থাকার কারণে মানে তারা ভাবছিলেন যে কবিতার বেডে গিয়ে দেখি কবিতা কিরকম মানে আছে। তখন তারা এসে দেখতে পেলেন যে কবিতা আর বিছানায় শুয়ে নেই। তখন তারা এরকম দেখতে পেরে খুব হতাশ হয়ে পড়েন, এবং ভাবলেন যে কবিতা কোথায় গেল। তখন বাথরুমেও তাকে নক করা হলো, বাথরুম খোলা ছিল কিন্তু বাথরুমের ভিতরে কবিতা নেই। তো তাদের এরকম অবস্থা দেখে কবিতাকে না পেয়ে তারা হইচই করা শুরু করে দেন ঘরের ভিতরে। ঘরের ভিতরে তখন আলো ছিল না তখন। তো লাইট অফ থাকার কারণে কিন্তু তারা কবিতাকে পাচ্ছিল না। তো কবিতার বাবার কাছে একটা বাটন ফোন ছিল। ওই বাটন ফোনের লাইটটা অন করে দেয়। লাইটটা অন করার পর তখন দেখতে পারেন যা কবিতা মানে পাশের যে ডিবিটা ছিল, ওই ডিবির উপরে সে এক হাত উপর দিয়ে করে সে দাঁড়িয়ে ছিল। এত ভয়ঙ্করভাবে দাঁড়িয়ে ছিল, সেটা দেখে তার বাবা মা খুব ভয় পেয়ে যায়, এবং চিৎকার করতে থাকে যে কবিতা তোমার কি হয়েছে, তাড়াতাড়ি নেমে আসো ওইখান থেকে। তখন কবিতা মানে হাসছিল, খুব জোরে জোরে হাসছিল। তখন তারা ভাবলেন যে মেয়েটার কি থেকে কি হয়ে গেল, মেয়েটা এমন কেন করছে। তখন তারা মানে খুব ভয় পাচ্ছে, এবং তাদের চিৎকার চেঁচামেচি শুনে কবিতার যে দাদু ছিল, কবিতার চাচা ছিল, তারা মানে ঘর থেকে বেরিয়ে আসেন। রাত 3টা বাজে তখন। তখন এসে তারা দেখতে পান যে কবিতার এরকম অবস্থা। কবিতায় ওই উঁচু ডিবিটার উপর সে দাঁড়িয়ে রয়েছে, এবং
এবং দাঁড়িয়ে তাকে মানে সে হাসাহাসি করছে জুড়ে জুড়ে। সে বলছে যে সে এখান থেকে নামবে না। তো তার চুলগুলো ছিল তখন মানে উস্কো খুস্কো চুল ছিল। তো যখন কবিতার মা বলছিলেন যে কবিতাকে তো রাত্রিবেলা ঘুমানোর আগে তার মাথার চুলগুলো বেঁধে দিয়েছিলাম, মাথার চুলগুলো এত উস্কো খুস্কো কিভাবে হলো। তো মানে তারা ভয় পেয়ে যায় এবং কবিতার কাছে যায়। কবিতা তখন বলছিল, এই খবরদার তোমরা আমার কাছে আসবে না বলে দিলাম। ছোট্ট একটা মেয়ের এত বড় একটা হুঙ্কার শুনে সবাই ভয় পেয়ে যায়। সবাই ভাবলো যে মেয়েটার কি থেকে কি হয়ে গেল। তখন কবিতার মা বলছিলেন যে আজকে তার খালাতো তাদের ওকে মানে তাকে ওইখান থেকে নিয়ে গিয়েছিল, সন্ধ্যার পর তাকে বাড়িতে ফিরিয়ে দিয়েছিল। তখন তার শরীরটা চুলকাচ্ছিল। সে এরকম বলছিল আজকে তার সাথে তো অনেক খারাপ কিছু ঘটে গিয়েছে। তো তার জন্যই মনে হয় তার এরকম পার্শ্ব প্রতিক্রিয়া পড়ছে ওষুধের। তখন কবিতার মা কবিতার কোনো রকম কথা মানে না শুনে কবিতার কাছে চলে যায়। যখনই কবিতার কাছে চলে যায় তখন কবিতার হাতে একটা মানে বেলান ছিল। ওই বেলানটা দিয়ে তার মায়ের শরীরে আঘাত করে ছুঁড়ে। তখন তার মায়ের মাথাটা মানে ফেটে যায়। ফেটে যাওয়াতে তার মার কপাল দিয়ে রক্ত বের হতে থাকে অটুট। রক্ত বের হওয়া দেখে কবিতার বাবা খুব রেগে যায় এবং কবিতাকে বললেন যে বেয়াদব মেয়ে, তুমি এটা কি করলে। তখন কবিতাকে গিয়ে দুটো চর মেরে দেয়, চর মেরে তাকে নামিয়ে দেয়। তখন কবিতা অজ্ঞান হয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর কবিতার মাকে নিয়ে কবিতার বাবা হাসপাতালে নিয়ে যান এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর 2 দিন তাকে চিকিৎসারত অবস্থায় থাকতে হয়, কেননা তার মাথার মধ্যে এত জোরে একটা বাড়ি দিয়েছিল যে বাড়ির কারণে তার মাথায় মানে মেধায় অনেকটা চোট পড়ে গিয়েছিল। তো যাই হোক ওই কবিতার কিন্তু তখন মাদ্রাসায় যাওয়া হয়নি, কেননা তার মা তাকে মাদ্রাসায় নিয়ে মানে যে দিয়ে আসতো। তো মাদ্রাসায় যে যাবে, তো মাদ্রাসায় যাওয়ার কোনো প্রসেসই ছিল না, কেননা মেয়েটা সেই দিন থেকে খুব উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে মানুষের সাথে, খুব উল্টাপাল্টা আচরণ, খুব উল্টাপাল্টা মানে বেয়াদবি, যার সাথে মন চায় তার সাথে বেয়াদবি করে। 7 বছর বয়সী মেয়েটা এরকম কি থেকে কি হয়ে গেল। তখন তো মানে মেয়েটা চঞ্চল ছিল ছোটবেলা, ঠিক আছে, কিন্তু মাদ্রাসায় ভর্তি করানোর পর কিন্তু মেয়েটা ভালো হয়ে গিয়েছিল, সবাইকে সম্মান করতো, ভালো ব্যবহার করতো। তো হঠাৎ করে তার সাথে এমন কি ঘটে গেল যে তার কারণে সে মানুষকে মানুষই ভাবছে না, মানুষকে মানুষ ভেবে গণ্যই করছে না। তার এরকম ঘটনাদি দেখে সবাই মানে ভয় পায় এবং সবাই ভাবলেন যে মেয়েটার কোনো একটা হস্তক্ষেপ করার দরকার, কেননা মেয়েটা যদি এরকম করতে থাকে তাহলে তো মেয়েটার বিপদ হতে পারে কোনো একদিন। তো এই ভেবে কিন্তু কবিতার দাদি ছিল, তখন কবিতার দাদি বুঝতে পারে যে হয়তো কবিতার উপরে কোনো খারাপ জিনের প্রভাব পড়েছে। তখন কবিতার দাদি ঠিক করলেন যে তার জন্য একটি ভালো রকমের একটি কবিরাজ নিয়ে আসবেন। কিন্তু কবিতার দাদি এরকম ভালো একটি কবিরাজ কোথায় পাবেন, তিনি তো কবিরাজ মানে চিনেন না কোন কবিরাজ ভালো। তখন আমার ফুফুকে ভালো করে মানে ফোন দিয়ে বললেন যে আপনি ইমিডিয়েটলি আমাদের বাসায় চলে আসেন, কেননা আমাদের বাসার অবস্থা খুব ভয়ানক হয়ে যাচ্ছে। কবিতার এইদিকে শরীরটা এরকম অসুস্থ, এইদিকে তার মাকে মানে তার মায়ের মাথা ফাটিয়ে দিয়েছে, তো তার মা কিন্তু ভর্তি আছে মানে হাসপাতালে। তো ফুফু যখন ঘটনাটি শোনার পর তিনি দৌড়ে মানে চলে যান হাসপাতালে। প্রথমে হাসপাতালে গিয়ে তিনি দেখতে পান যে ওনার মেয়ে এরকম ভাবে হাসপাতালের বেডে শুয়ে আছেন। এই দেখে তিনি তার মেয়ের সাথে কিছুক্ষণ আলাপ সালাপ করলেন এবং জানতে চাইলেন যে কিভাবে কি হলো। তখন সবটা খুলে বললেন। তখন তিনি বাড়িতে চলে আসলেন ফুফু, মানে কবিতাদের বাড়িতে গেলেন। কবিতাদের বাড়িতে যাওয়ার পর কবিতাকে তিনি দেখতে পেলেন যে কবিতা উল্টাপাল্টা আচরণ করছে, যার তার সঙ্গে বেয়াদবি করছে এবং সবাইকে মানে গালিগালাজ করছে। এরকম ছোট একটি মেয়ে এইভাবে চাঞ্চলতা এবং এতখানি শক্তি দেখাচ্ছে, যেটা কিনা একজন প্রাপ্তবয়স্ক মানুষের দ্বারা সম্ভব না। তো এরকম অবস্থা দেখে আমার ফুফুর আর বুঝতে বাকি রইল না। আমার ফুফু তখন বলে দিলেন যে কবিতার মানে খুব খারাপ কিছু করতে চলেছে, তাকে হয়তো কোনো খারাপ জিন বা পিশাচে ভর করেছে। তখন ফুফু বললেন যে তাকে ইমিডিয়েটলি এটা ভালো একটা কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। তখন তাকে এরকম কথাবার্তা শুনে কবিতার যে দাদি ছিল এবং চাচা এবং খালারা ছিল, তখন তারা সিদ্ধান্ত দিলেন যে হ্যাঁ, কবিতাকে নিয়ে এসে তাড়াতাড়ি একটা ভালো একটা কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। তখন নান্দাইল জেলার মধ্যে ভালো একটি কবিরাজ তাকে তো কবিরাজটির নাম ছিল আমার মনে নেই, আমার ফুফু বলেছিল। তো যাই হোক ওই কবিরাজের বাড়িতে তখন নিয়ে যায় কবিতাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর কবিরাজ কবিতাকে দেখেই এক ফুটো মানে বলে দিলেন যে এই মেয়েটিকে
এই বাড়ি মানে ঘরের বাইরে রাখো, মেয়েটিকে ঘরের ভিতরে এখন ঢুকতে দিবে না। তখন আমার ফুফু ঘরটিকে লাগিয়ে দেন এবং কবিতার দাদিকে বললেন যে আপনি কবিতাকে নিয়ে দাঁড়ান, আমি ভিতরে যাই। তখন কবিতার যে নানু আমার ফুফু হন, তিনি কবিরাজের কাছে গেলেন এবং গিয়ে সবকিছু খুলে বললেন যে কবিতার এরকম এরকম আচরণ। তখন কবিরাজ বলে উঠলেন যে এটা আমি আগে থেকেই জানি, তোমরা যখন বাড়িতে নিয়ে আসছো তখনই আমি বুঝতে পেরেছি তোমরা আমার কাছে খারাপ একটা পেশাজকে নিয়ে আসতে চলেছো। তখন আমার ফুফু একটু ভয় পেয়ে যান এবং বললেন যে আপনি এটা কিভাবে জানলেন? তখন কবিরাজটি বললেন যে আমার বাড়ির সীমানার দিকে যখন কেউ কোনো কিছু নিয়ে আসে তখন আমি বুঝতে পারি যে আমার বাড়িতে কি নিয়ে আসছে, আসলে আমি এটাতে অনেকটা অভ্যস্ত। তখন আমার ফুফু বললেন যে আমার নাতনিটাকে একটু আপনি বাঁচান, আমার নাতনিটার সঙ্গে যেভাবে যদি এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে তো খুব খারাপ হয়ে যাবে আমার নাতনিটার সঙ্গে। নাতনিটাকে মাদ্রাসায় ভর্তি করিয়েছি, নাতনিটার মেধাও খুব ভালো, আপনি আমার নাতনিটাকে পিশাচ মুক্ত করে দিন প্লিজ। তখন কবিরাজ বললেন যে আপনি এত অস্থির হবেন না, কারণ আমি দেখতে পারছি এখানে কি করা যায়। তখন কবিরাজটি তার ঘরের উপরে একটি মাচাং ছিল, ওই মাচাং থেকে কয়েকটা যন্ত্রপাতি বের করে নেয় এবং তার সাথে কিছু পানিও ছিল। ও পানিগুলো এবং যন্ত্রপাতিগুলো বের করে তিনি তার ঘরের যে উঠোনটা ছিল, বিছানার যে নিচের যে উঠোনটা ছিল, কিছু একটা ফাঁকা জায়গা ছিল, ওই ফাঁকা জায়গার মধ্যে একটা চাদর বিছায় এবং চাদর বিছানোর পর তিনি এখানে বসেন এবং তার সামনে কিছু আয়োজন এখানে তিনি সাজিয়ে রাখেন। তো এরকমটা দেখে আমার ফুফু কিছুটা অবাক হন এবং যখন আমার ফুফুকে বলা হলো যে আপনার নাতনিকে এখন আমার ঘরের ভিতর প্রবেশ করান, তখন আমার ফুফু দরজাটা খুলে দেন এবং খুলে দিয়ে বললেন যে আস্তে আস্তে করে কবিতাকে নিয়ে আসেন ঘরের ভিতরে। তখন কবিতা যখন ঘরের ভিতরে আসে তখন কবিরাজকে দেখতে পেরে সে খুব ভয় পায় এবং সে বলতে থাকে যে আমি এখানে আর থাকবো না, আমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলো, আমার খুব কষ্ট হচ্ছে। তখন আমার ফুফু এবং কবিতার দাদি এটা শুনতে পাচ্ছিল যে তা কবিতার এরকম কথাবার্তা এবং খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করছিল। তখন কবিরাজটি বললেন যে এই পিশাচ, তুমি এখানে দাঁড়াও, শান্ত হও, তুমি এখানে এই মেয়েটির সাথে কেন এসেছো? তুমি এই মেয়েটিকে ছেড়ে দাও, মেয়েটি তো মাদ্রাসায় পড়ে, তার কেন ক্ষতি করছো? তখন তখন কবিতার মুখ থেকে কথা বের হচ্ছিল, কবিতা বলছিল যে আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে। তখন তার এরকম কষ্ট দেখে যখন আমার ফুফু কান্না করে দিয়েছিল, তিনি বলছেন যে এখানে আর রাখতে হবে না, চলেন, কবিতার খুব কষ্ট হচ্ছে, আমরা তাকে বাড়িতে নিয়ে যাই। তখন কবিরাজটি বলে উঠলেন যে তাকে বাড়িতে নিবেন না প্লিজ, কবিতাকে এখানে রাখেন, তার দেখি পিশাচটাকে কি ছাড়াতে পারি কিনা। তখন কবিতার দাদি এবং আমার ফুফু বললেন যে এটার কোনো দরকার নেই, কবিতার তো খুব কষ্ট হচ্ছে, তাকে নিয়ে আমরা কালকে আসবো নে। তখন এই কথা বলে কবিতাকে নিয়ে তারা বাড়িতে চলে যান এবং বাড়িতে চলে যাওয়ার পর কবিতা ওই দিন আরো বিশৃঙ্খল হয়ে পড়ে। সে ঘরের মধ্যে যা পায় তা দিয়ে মানুষকে ডিল ছুটতে থাকে, তার কথাবার্তার স্টাইল, তাকে শরীরে কেউ টাচই করতে পারে না, তার শরীরে কেউ যদি টাচ করে তাহলে সে তার দিকে ভয়ঙ্করভাবে রেগে যায় এবং রেগে গিয়ে তাকে যে কোনো কিছু করতে পারে। তাকে এরকমভাবে মিস্টেক করার কারণে সে কিন্তু খুব ভয়ঙ্করতা দেখায়। তো এরকমটা আমার ফুফু দেখতে পায় এবং আমার ফুফু ভাবলেন যে এই মেয়েটার সাথে এমন কিছু ঘটছে যেটা কিন্তু আমরা এখনো আন্দাজ করতে পারছি না, মেয়েটাকে হয়তো কোনো খারাপ একটি বদ পিশাচে আক্রমণ করেছে, না হলে মেয়েটি এরকম কেন করছে। তো ওই দিন কবিতার মাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, কবিতার মা এবং কবিতার বাবাকে নিয়ে আসেন, হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন। তখন কবিতার মায়ের মাথার মধ্যে ব্যান্ডেজ করা ছিল এবং ব্যান্ডেজ করা মাথা দিয়ে তিনি আস্তে আস্তে আসছিলেন বাড়ি থেকে। তখন কবিতার মা তার মাকে দেখতে পায়, কবিতার মাকে দেখতে পায় এবং দেখতে পেরে সে দৌড়ে তার মাকে গিয়ে জড়িয়ে ধরে। তো জড়িয়ে ধরার পর বলতে যে মা, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও তুমি। তখন কবিতার মা তাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বললো যে কবিতা, তোমার কি হয়েছে, আমাকে খুলে বলো, তুমি এরকম কেন করছো, তোমার তো মাদ্রাসায় যেতে হবে। তখন এরকম মাদ্রাসার কথা শুনে কবিতা আবারও চেতে যায়, সে বলল যে তুমি কে, তোমাকে আমি চিনি না, তোমাকে আমি এক্ষুনি খুন করে ফেলবো। তখন পোল্ট্রি নেওয়ার কারণে কবিতার মা খুব ভয় পেয়ে যায়, সে ভাবলো যে কি করছে মেয়েটা এরকম। তো এরকম কথাবার্তা দেখে কবিতার বাবাও খুব রাগান্বিত হয়ে কবিতাকে আবার 3-4টা চড় মেরে দেয়। তো আশ্চর্যের বিষয় ছিল, তাকে 2-3টা চোট দেওয়ার সাথে সাথে সে কিন্তু অজ্ঞান হয়ে যায়।
তারপর যখন কবিতার বাবা কবিতাকে দু চারটা চড় দিয়ে দেন তখন কবিতা অজ্ঞান হয়ে পড়ে। তখন কবিতাকে ঘরে নিয়ে আসা হয় এবং তখন আমার ফুফু তাকে মাথায় পানি ঢালছিলেন এবং বলছিলেন, কবিতা তোমার কি হয়েছে, আমাকে খুলে বলো, আমার তো খুব ভয় লাগছে, কবিতা না জানি কি হয়ে যায়। তখন ফুফুর এরকম কথাবার্তা শুনে সবাই ভয় পায় এবং সবাই ভাবছিলেন যে কবিতার তো যে কোনো একটা কিছু করা দরকার। মেয়েটার সাথে যদি এরকম ঘটতে থাকে তো মেয়েটার কি হবে জানি না, তো মানুষকে তো সে মেরে ফেলবে, কেননা মানুষের দিকে সে যেভাবে আক্রমণ করার জন্য এগিয়ে যায় সেটা কিন্তু খুব ভালো একটা লক্ষণ না। তখন এরকম কথাবার্তার পর কবিতার বাবা সিদ্ধান্ত নিলেন যে ময়মনসিংহ বিভাগের মধ্যে এমন একটি ভালো কবিরাজ আছে যে কবিরাজ কিনা জিন প্রেত সে আটকে রাখতে পারে এবং ওই জিন প্রেতগুলোকে সে ছাড়িয়ে ফেলতে পারে। তখন এরকমটা শুনে কবিতার বাবা বললেন যে ওইখানে নিয়ে যাব, ময়মনসিংহ বিভাগের মধ্যে একটি ভালো কবিরাজের কাছে নিয়ে যাব। তখন দিনটি ছিল সোমবার। তো সোমবার দিনবেলা তখন তারা সকালবেলা বাসের মধ্যে উঠে পড়ে নান্দাইল থানা থেকে ময়মনসিংহ বিভাগে যাবে। বিভাগীয় এলাকায় তখন ওই কবিরাজটির বাসা ছিল। তখন তারা বাসে দিয়ে যাচ্ছিল এবং যাওয়ার পর এক পর্যায়ে কবিরাজটির বাসায় পৌঁছে যান। তখন বাসায় পৌঁছে যাওয়ার পর কবিতা তখন ঘুমিয়েছিল, বাসের মধ্যে ঘুমিয়েছিল। তখন যখন বাস থেকে নামবে তখন কবিতার ঘুম ভাঙানো হয়। ঘুম ভাঙাতেই কবিরাজ কবিতার শরীরে কিরকম অদ্ভুত রকমের আবার আক্রমণ সৃষ্টি হলো। সে উল্টাপাল্টা কথা বলছে, আবার সে কিরকম তেরিং বিরিং করে লাফাচ্ছিল। তখন সে ওইখানে যাবে না, সে ওই বাড়িতে যাবে না। তখন কবিতার বাবা কবিতাকে জোর করে হাত পায়ে তাকে কোলে করে নেয়। কোলে করে নেওয়ার পর কবিতাকে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছিল ওই কবিরাজটির বাড়ির দিকে। তখন কবিরাজ তার বাবার সাথে এমন একটি কাণ্ড করে বসে। তখন কবিতা করলো কি, তার বাবার যে ঘাড়ে, ওই ঘাড়ের মধ্যে জোরে একটা কামড় মেরে দেয়। কামড়টা মারার সাথে সাথে কবিতার বাবা কবিতাকে রাস্তায় ফেলে দেয়। ফেলে দেওয়ার পর কবিতার বাবাও পড়ে যায় মাটিতে গড়াতে থাকে এবং চিৎকাতে থাকে। তো কবিতা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে, জোরে জোরে হাসতে থাকে। তখন কত মানুষ তাকে দেখতেছিল। তো এরকম ভাবে কবিতার মা এবং আমার ফুফু কি কবিতার বাবাকে হ্যান্ডেল করছিল। তখন কিন্তু গাড়ি দিয়ে অনেকটা রক্ত বের হচ্ছিল। তো ওই রক্তটা কিন্তু কবিতার মুখেও কিন্তু ওই সময় লেগে গিয়েছিল। তো যাই হোক, কবিতাকে এরকম আচরণ দেখে কবিতার মা কবিতাকে একটা চড় দিয়ে বললো যে মেয়ে তো বেয়াদব মেয়ে, এটা তুমি কি করছো, তোমার বাবাকে এভাবে কামড়ে দিয়েছো কেন? তখন কবিতা চুপ করে যায়। চুপ করে যাওয়ার পর তখন কবিতার মা কবিতার মুখটা রক্তটা মুছে দেয়। তখন তার বাবাকে ঘাড়ের মধ্যে একটু তার কবিতার মায়ের ওড়না দিয়ে ভালো করে পেঁচিয়ে দেয় যাতে রক্তটা যাতে বের না হয়। তো এইভাবে কবিতার হাতগুলো বাঁধা হয়। তখন হাতগুলো বাঁধার পর ওই কবিরাজের বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। তখন কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়ার পর কবিরাজের বাড়ির সামনে কিছু অ্যাসিস্ট্যান্ট ছিল। তখন তারা বলছিলেন যে আপনারা কোথায় যাবেন? তখন আমার ফুফু বললেন যে আমরা ওই কবিরাজের কাছে আসছিলাম, আমার ওই নাতনিটার খুব অসুস্থ, নাতনিটাকে মনে হয় বদ কোনো পিশাচে আক্রমণ করেছে। মেয়েটা যাকে মন চায় তাকে আক্রমণ করে ফেলে, যাকে মন চায় তাকে কামড়ে দেয়, তার খুব আচরণটা খুব খারাপ হয়ে গিয়েছে, সে আসলে একটা মাদ্রাসায় পড়ে। তখন তার অ্যাসিস্ট্যান্টগুলো বলল যে ওই মেয়েটার তো অবস্থা খুব খারাপ দেখছি, তাকে আপনারা হাত পা বেঁধে নিয়ে এসেছেন। তখন ফুফু বললেন যে হাত পা তো বাঁধা ছিল না, গাড়ি থেকে নামার পর সে তার বাবাকে কামড়ে দেয় বাজেভাবে। গাড়ির মধ্যে কামড়ে দেওয়ার পর আমরা তাকে হাতে এবং পায়ে বেঁধে দিই এবং তাকে নিয়ে আসলাম। তো কবিরাজের বাসাটা কোন দিকে, আমরা কি যেতে পারি? তখন কবিরাজটার অ্যাসিস্ট্যান্টগুলো বললেন যে হ্যাঁ, আপনারা আমাদের সাথে আসুন। তখন দুইটা অ্যাসিস্ট্যান্ট মিলে আমার ফুফু এবং আমার যে ফুফুর নাতনি এবং কবিতার বাবাকে তারা নিয়ে যান ওই কবিরাজটির কাছে। এবং কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর কবিরাজ দেখতে পান যে কবিতার হাত ছিল বাঁধা, পা ছিল দুইটার সাথে দুইটা একবারে বাঁধা ছিল, আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে পারে এরকমভাবে বাঁধা ছিল। এবং কবিরাজটির দিকে কবিতা তাকানোর পর কবিতা চিল্লাতে থাকে। সে ভাবলো যে তার সর্বনাশ হয়ে যাবে। সে লাফাতে থাকে এবং বলে যে আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। এরকম কথাবার্তা শোনার পর ফুফু এবং কবিতার মায়ের আর মন গড়ল না। তারা বললেন যে তোমার এরকম ফাজলামি আজকে আমরা ঠিক করব। তখন কবিরাজটির কাছে কবিতাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় এবং বললেন যে কবিরাজ, আপনি কবিতাকে ভালো করে দেন, তার কাছে
সাথে যে পিশাচটা ভর করে আছে সেই পিশাচটাকে আপনি মানে বের করে দেন তার শরীর থেকে। তখন কবিরাজ বললেন যে হ্যাঁ আমি দেখছি কি করা যায়। তখন আমার ফুফু বললেন যে আমার সাথে এখানে ৩ জন থাকতে পারবেন, একজন রুগী এবং একজন আমি, এবং আপনাদের মধ্য হতে একজন আমার সাথে থাকতে পারবেন। তখন আমার ফুফু বললেন যে আমি এসব বিষয় একটু ভালো বুঝি, আমি এখানে থাকি। আর কবিতার বাবা মাকে বললেন যে তোমরা গিয়ে বাইরে দাঁড়াও। তখন কবিতার বাবা মা বাইরে চলে যান এবং কবিরাজটি যখন তার তার কুটুলি থেকে কিছু যন্ত্রপাতি বের করছিলেন, আর তখন তার মানে একটা মানে কলসির মতো ছিল, কলসিটা প্রায় খুব পুরনো ছিল। ওই পুরনো কলসিটা যখন বের করার পর কবিতা সেটা দেখার পর কবিতার মুখের অবস্থা এমনটা হয়েছিল যেটা দেখে আমার ফুফু খুব ভয় পেয়ে যায়। কেননা তখন কবিতার মুখটা যেমন ঝাপসা গোলা হয়ে যাচ্ছে আর তার চোখ এমনটা লাল আগুনের টুকরার মতো হয়ে যাচ্ছে। এটা দেখে মানে ফুফু মানে কাঁপতে থাকে ভয়ে। আর ওই কবিরাজটি মন্ত্র পড়তে শুরু করে থাকেন এবং মন্ত্র পড়েন আর হাতটা ওই কলসির ভিতরে ঢুকিয়ে দেন। হাতটা কলসির ভিতরে ঢুকিয়ে কবিতার উপরে ঝাড়ফুঁক মারেন। ঝাড়ফুঁক মারার পর কবিতা চিৎকার করে থাকে এবং তার কবিতার তখন শরীরটা নীল এবং লাল হচ্ছিল। তখন ফুফুর সামনে এটা হচ্ছিল এবং ঘটছিল। কবিতার এরকম অবস্থা দেখে ফুফু তখন ডাইরেক্টলি কান্না করে দিয়েছে। ফুফু কান্না করছে এবং কবিরাজ ফুফুর দিকে একটুও নজর দিচ্ছেন না, কেননা কবিরাজ আছেন কবিরাজের কাজের ধান্দায়। তখন কবিরাজ ধান্দা মানে কিরকমভাবে মন্ত্রপানি পড়তে থাকে এবং পড়তে কবিতা একসময় অজ্ঞান হয়ে যায়। তখন কবিতাকে আর কোনোভাবে সেন্সলেস করা যায় না। তখন কবিতাকে আবার ডাকাডাকি করা হয়। কবিতাকে মানে মানে ঘুম থেকে ভাঙানোর জন্য তাকে অনেক রকম চেষ্টা করানো হয়, কিন্তু সে যে অজ্ঞান হয়েছে সে আর জ্ঞান খুলে না। তবে তার শ্বাস নিঃশ্বাসটা কিন্তু ঠিকই চলছে। তো সে বেঁচে আছে বলে কেউ আর কোনো মানে মন্তব্য করলো না। বলল যে তখন কবিরাজ বলল যে কবিতার শরীর থেকে তো অনেকটা পিশাচের মানে একটা পিশাচের বাসা বেঁধে দিয়েছে, হয়তো কবিতাকে তার ভালো লেগেছে, তার জন্য কবিতার ভিতরে এসে ভর করে দিয়েছে। তো এরকম কিন্তু অনেকটাই আমার কাছে আসছিল অনেক লোক, তো তাদেরকেও আমি এরকমভাবে ছাড়িয়েছি। কিন্তু কবিতার বেলায় তো ভিন্নটা হয়েছে, সে তো অজ্ঞান হয়ে পড়েছে। তো অজ্ঞান ব্যক্তির কাছ থেকে তো কোনো পিশাচকে ছাড়ানো সম্ভব হবে না। তো যাই হোক, ছোট মেয়ে বলে কথা, এই মেয়েটা কিন্তু ধৈর্য রাখতে পারেনি, তার জন্য সে অজ্ঞান হয়ে গিয়েছে, সেটা কবিরাজ বললেন। তো কবিরাজ তখন বললেন যে আপনারা এখন কবিতাকে নিয়ে বাড়িতে চলে যান। যদি কবিতার এরকম আবার কোনো ঘটনা ঘটে তাহলে আপনারা আমাকে আবার ফোন করবেন। তখন আমি যদি যেতে পারি ওইখানে তাহলে আমি যাব, আর যদি না যেতে পারি তাহলে আপনাদেরকে আসতে বলবো এখানে। তখন আমার ফুফু বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো এখানে বিদায় নেই। তখন কবিরাজকে কিছু টাকা দিলেন আমার ফুফু, বললেন যে আপনি এটা রাখেন, আর আমরা যদি আমার নাতনিটাকে যদি ভালো না হয় তাহলে আপনাকে আবার ফোন করব। তখন কবিরাজটি বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনারা এখন যান। আর আমার মনে হয় আরও দু একজন মানুষ এসেছে বাইরে। তখন আরও দু একজন মানুষ আসার কারণে আমার ফুফুরা ভালোভাবে মানে ভালো করে মানে বের হয়ে যান এবং কবিরাজকে সম্মান জানিয়ে তারা বের হয়ে আসেন। আসার পর তারা আবার বাসে উঠে পড়েন। তো বাসে ওঠার পর তো আমার ফুফুর সাইডে বসেছিল কবিতা, আর সামনের দুইটা সিটে বসেছিল কবিতার মা এবং কবিতার বাবা। তো কবিতাকে যখন আমার ফুফুর কাঁধের মধ্যে কবিতার মাথাটাকে হেলিয়ে রেখেছেন, তখন কবিতা মানে ঘুমাচ্ছিল, অজ্ঞান হিসেবে ঘুমাচ্ছিল। যখন নান্দাইলের কাছাকাছি চলে আসে তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসে। তো সন্ধ্যার পর সবকিছু অন্ধকার হয়ে যায়। অন্ধকার হয়ে যাওয়ার পর খুব ঠান্ডা পড়েছিল। ঠান্ডার কারণে ফুফুর শরীরে ছিল একটা চাদর, আর কবিতার পরনে ছিল একটি বড় রকমের একটি সোয়েটার পরা ছিল, যেটা তার মামা পাঠিয়েছিল বিদেশ থেকে। তো এরকম মোটা একটা সোয়েটারের ভিতরে ছোটোখানি একটা মুখ বেসে রয়েছে আমার ফুফুর কাঁধের মধ্যে। তখন আমার ফুফু একটু মানে মানে ঘুম ভাব ছিল, কিন্তু তখন আমার ফুফু তার বাম পাশে দিয়ে একটু তাকালো। তখন তাকানোর পর দেখতে পারে যে কবিতার মুখটা কীরকম বুড়ো মানুষের মুখের মতো হয়ে গিয়েছে। কবিতার যেমন মুখের একটা সাইজ পাল্টে গিয়েছে। তখন আমার ফুফু মানে চোখটাকে একটু ঢালা দিলেন, একটু মুছলেন। মোছার পর তিনি আবার ওইখানে লক্ষ্য করলেন কবিতার মুখের দিকে, কিন্তু তখনও দেখতে পারেন যে কবিতার মুখটা এরকম বুড়ো মানুষের মতো হয়ে গিয়েছে। সেটা দেখে আমার ফুফু একটা চিৎকার দিয়ে উঠে পড়েন সিট মানে বাসের সিটে থেকে, এবং সিট থেকে ওঠার পর মানে আমার ফুফু
ফুফুর যে মেয়ে ছিল কবিতার মা, ওই কবিতার মাকে বললেন যে কবিতার কি হচ্ছে এটা দেখো এসে। তখন কবিতার মা বা উঠে পড়েন। ওঠার পর তারা দেখতে পারেন যে কবিতার মুখ এরকম বুড়ো মানুষের মতো হয়ে যাচ্ছে, তার চামড়াগুলো খসে খসে যাচ্ছে, চামড়াগুলো খোঁচ হয়ে যাচ্ছে। এরকম খোঁজ দেখে কবিতার মা কান্না শুরু করে দেন, কবিতার বাবাও কান্না শুরু করে দেন। এবং মেয়েটার কি হচ্ছে, মেয়েটা তো এখনো জ্ঞানও ফিরছে না। তো এক পর্যায়ে কিন্তু নান্দাইল জেলার নান্দাইল থানাতে চলে আসে। তো নান্দাইল থানাতে চলে আসার কারণে তাদের বাড়ির কাছে চলে আসে। বাড়ির কাছে চলে আসার পর যখন তারা মানে নামতে যাবে বাস থেকে, তখন কবিতার বাবা আবারও তার কোলে নিল। তখন কবিতার বাবার ঘাড়ের মধ্যে ছিল ওড়না দিয়ে পেঁচানো, এবং তার কবিতার বাবার শরীর থেকে কিছু রক্ত বের হচ্ছিল, ওই যে কামড়টা দিয়েছিল। তখন কবিতাকে নিয়ে বাস থেকে নামার পর তারা বাড়িতে যান, এবং বাড়িতে যাচ্ছিলেন তখন খুব দুঃখ ভরা মন নিয়ে, কেননা কবিতার মুখ এখন আর মুখ নেই। কবিতার মুখটা হয়ে যাচ্ছে বুড়ো মানুষের মতো খোঁজ হয়ে যাচ্ছে, তার চামড়াগুলো যেমন একবারে দলা হয়ে যাচ্ছে। এটা দেখে সবাই চিন্তায় পড়ে যায়। যখন কবিতার বাসায় নিয়ে আসা হয় কবিতাকে, তখন কবিতার চাচা এবং কবিতার খালারা দেখতে পায় যে কবিতার মুখের অবস্থা এরকম হয়ে যাচ্ছে। এত সুন্দর একটা কিউট বাচ্চা এরকম যদি হঠাৎ করে ভূতের বুড়ো মানুষের মতো হয়ে যায়, সেটা কিন্তু খুব একটা অবাক করা বিষয়। এরকমটা শুনে নান্দাইল থানার অনেক মানুষ কবিতাকে দেখার জন্য ভিড় করে, কবিতার কাছে আসে এবং কবিতার বাবা মাকে অনেক রকমের প্রসেস বলে দেন যে এখানে যাও, ওখানে যাও, এটা করো, ওটা করো, কবিতাকে এটা করো, ওটা করো। তখন দুঃখ ভরা মন নিয়ে কবিতার মা ভেঙে পড়েন। কবিতার বাবা মার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, আমার ফুফুরও সাথে সাথে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, কেননা তাদের একমাত্র নাতনি বলে কথা। আর এই নাতনির এরকম একটা খারাপ অবস্থা, আর মেয়েটা কিন্তু এখনো জ্ঞান ফিরছে না। তো যেদিন সোমবার পার হয়ে যায়, রাত্রিবেলা সবাই আবার ঘুমাতে যায়, কিন্তু তখনও ওই কবিতার জ্ঞান ফিরে না। জ্ঞান না ফেরার কারণে তারা কবিরাজকে আবার ফোন করেন আমার ফুফু। ফোন করার পর বললেন যে কবিতার তো খুব সর্বনাশ হয়ে গিয়েছে, কবিতার মুখ একবারে লাল বর্ণ হয়ে গিয়েছে এবং বুড়ো মানুষের মতো চামড়াগুলো খসে যাচ্ছে। তখন আমার ফুফুর এরকম কথা শুনে কবিরাজ উত্তরে বললেন যে আপনারা এখানে থাকুন, আর কালকে মঙ্গলবার, ওই মঙ্গলবারে আমার ওই নান্দাইল থানার দিকে আমার যাওয়া পড়বে, ওইখানে আরেকজন রোগী আছে, তাকে দেখতে হবে, তখন আমি আপনাদের কবিতাকে দেখে আসব। তখন আমার ফুফুকে এরকম বললেন, তখন ফুফু বললেন যে কালকে কবিরাজটা আবার আসবেন। তো আসবেন বলে রাত্রিবেলা সবাই ঘুমাতে যায়। তখন কবিতার সঙ্গে কেউ ঘুমাতে চাইছিল না। কবিতার বাবা মা বলছে যে কবিতার যে হাল অবস্থা, যদি আমাদের দিকে কোনো রকমের আক্রমণ করতে বসে তো আমাদের তো রেহাই থাকবে না। সে যেভাবে কামড়ে দেয় এবং যে কোনো হাতে কিছু চাকলেই তাকে আঘাত করতে শুরু করে, সেটা তো খুব ভয়ঙ্কর একটা কাণ্ডকলাপ। তখন আমার ফুফু বললেন যে তাকে তো একাও ঘুমাতে দেওয়া যাবে না, একা ঘুমালে তার ক্ষতি হতে পারে। তখন আমার ফুফু সিদ্ধান্ত নিলেন যে আমি কবিতার সাথে ঘুমাবো, তোমরা ওই বিছানাতে ঘুমিয়ে পড়ো। তখন আমার ফুফু এবং কবিতা এক বিছানায় ঘুমাতে পড়েন। তো কবিতার কিন্তু তখনও জ্ঞান ফিরছিল না, কবিতাতে কিন্তু এখনো অজ্ঞান হিসেবে রয়েছে, আর আমার ফুফু কবিতার পাশে ঘুমাচ্ছিল। তখন আমার ফুফু কিছু সুরা পড়ছিল এবং কবিতার দিকে ফু দিচ্ছিল। তখনই কবিতার তখন বাজে প্রায় 1:30 বাজে যায়। 1:30 বাজার পর হঠাৎ করে কবিতার চোখ খুলে যায়, আর আমার ফুফুর চোখ ছিল খুব ঘুম ছিল খুব পাতলা ঘুম। তো পাতলা ঘুম হওয়াতে কবিতা যখন চোখ খোলার পর কিছু একটা শব্দ করে মুখ দিয়ে, তখন আমার ফুফুর ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভাঙার পর তিনি শুনতে পান ওনার সাইডে কেউ একজন খাও মাও করে কিছু খাচ্ছে, চিবিয়ে খাচ্ছে। যে খাওয়াটা ছিল খুব ভয়ঙ্কর একটি খাওয়া ছিল, যেটার খুব আমার ফুফু এটা প্রথম দেখেছে, প্রথম শুনছেন এরকম শব্দ। এটা শোনার পর আমার ফুফু ভাবলেন যে আমার সাথে খুব খারাপ কিছু ঘটবে, কবিতা তো আমার পাশে, কবিতা না জানি কি হচ্ছে। তখন আমার ফুফু তাড়াতাড়ি বিছানা থেকে নেমে পড়েন এবং কোনো প্রকার সাউন্ড না করে তিনি দৌড় মেরে এসে লাইটটা অন করে দেন। লাইটটা অন করার পর তিনি দেখতে পান যে কবিতা নেই। তখন কবিতার মুখটা হয়ে গিয়েছে একদম লাল আকৃতির, তার চোখ ছিল খুব ডাগর এবং লাল টকটকা আগুনের লক্ষা বললেই চলা যায়। তখন ফুফু এরকমটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং দুদিনটা চিৎকার দেন। চিৎকার শুনে কবিতার বাবা মা লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়েন
এবং কবিতার মা বাবা কবিতার কাছে আসে এবং কাছে এসে দেখতে পারে যে মেয়েটা রাত্রিবেলা চুলগুলো সুন্দর করে খোপা বেঁধে দিয়ে মানে চুটি বেঁধে দেওয়া হয়েছিল, সেই মেয়েটার চুলগুলো এত উস্কো খুস্কো হয়ে যায় কিভাবে, এবং ওই মেয়েটার মুখটা বুড়ো মানুষের মতো লাল বর্ণের হয়ে যায় এবং শরীরের চামড়াগুলো খোঁজ হয়ে যায়। এটা দেখে তারা খুব কান্নায় ভেঙে পড়ে যায়। তখন তাদের আর কিছু করার ছিল না, তাদের কান্নাকাটি দেখে তাদের ওই রাতের ঘুমটা হারাম হয়ে যায় এবং পাশের বাড়ির মানুষগুলো দৌড়ে আসে এবং দৌড়ে এসে দেখতে পায় যে কবিতার এরকম অবস্থা। কিন্তু কবিতা তখন কোনো রকমের শব্দ করছিল না, কোনো রকম কথাবার্তা বলছিল না, তখন সে শুধু বসেই ছিল এবং বসে বসে সে শুধু একজন থেকে একজনকে দেখছিল এবং একটু পর খালি শুধু নিচ দিকে মাথা নিচ্ছিল। তখন তার বিছানায় বসেছিল এক কোনায় বসে থাকার কারণে মানুষ তার ঘরের মধ্যে প্রবেশ করে এবং ঘরের মধ্যে প্রবেশ করার পর তাকে এক নজর দেখার পর সে মানুষ আবার বেরিয়ে যায়, তাকে ভয় পেয়ে বেরিয়ে যায়। এখন এরকমটা চলতে থাকে। তাদের গোষ্ঠীর যে কিছু মানুষ ছিল তাদের ওই দিন রাতের ঘুমটা হারাম হয়ে যায়। রাতের ঘুম হারাম হয়ে যাওয়ার পর সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের অনেকটা ক্ষতি হয়ে যাবে। বিশেষ করে কবিতার তো ক্ষতি হয়েই যাচ্ছে, প্রায় কবিতার বাবা মারও ক্ষতি হবে, আমাদের গ্রামবাসীর ক্ষতি হতে আর বেশি দিন লাগবে না। তখন যে কবিতার যে গোষ্ঠীর লোকগুলো ছিল তারা মানে সিদ্ধান্ত নিলেন যে রাত্রির বেলা কোনো একটা কবিরাজকে ডেকে আনলে ভালো হতো। কিন্তু পরদিন মঙ্গলবার দুপুরবেলা তো একটি কবিরাজের আসার কথা ছিল, যে কবিরাজের কাছে তারা গিয়েছিল আগের দিন। তখন তারা বললেন যে কালকে দুপুরবেলা একটা কবিরাজ আসবেন, তিনি খুব ভালো। ওনার কাছে যাওয়ার পর কবিতা কিছুক্ষণ ঝাড়ফুঁক করানোর পর কবিতা অজ্ঞান হয়ে গিয়েছিল। তার মানে হচ্ছে কবিতা মানে তাকে ভয় পেয়েছিল। আর এই ময়মনসিংহ বিভাগের কবিরাজটি কবিতার মানে ভিতরে থাকা পিশাচটি সরাতে পারবে, তাছাড়া মনে হয় কেউ সরাতে পারবে না। তখন এরকম কথাবার্তা আমার ফুফুর মুখ থেকে শোনার পর মানে গোষ্ঠীবর্গগুলো চুপ করে যায় এবং বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে যদি দুপুরবেলা যদি কবিরাজটি আসার পর কবিতাকে ভালো মতে ঝাড়ফুঁক করাতে হবে, আর আমরাও সবাই এখানে থাকবো কালকে দুপুরবেলা। তো পরদিন সকালবেলা হয়ে যায়, তাদের বাড়িতে কোনো খাবার দাবার রান্না করা হয় না কারণ তারা সবাই ভেঙে পড়েছে। খাবার দাবার না খেতে খেতে সবাই মানে 2 দিন ধরে কিছু খাচ্ছে না, এরকম অবস্থা হয়ে যায়। তো আমার ফুফু কিন্তু সেম অবস্থা হয়ে যায়। তখন তাদের সবার ভিতরে একটা মানে ভয়ের একটা টেন্ডেন্সি, আর তারপরে আবার সুখের একটা টেন্ডেন্সি, কেননা তাদের একটা একমাত্র নাতনি বলে কথা, তার সাথে এরকম ঘটনা, তার মুখের চেহারা এরকম ভাবে বুড়ো মানুষের মতো খুচখুচ হয়ে যাচ্ছে, সেটা মানে কেউ মানতে পারছিল না। তো যাই হোক, পরদিন দুপুরবেলা ওই কবিরাজটি ওইখান দিয়ে যাওয়ার সময় নান্দাইল যে থানাটার মধ্যে মানে নেমে পড়ে। নামার পর ওই কবিতার বাড়ির দিকে আসার পর খোঁজ নিতে মানে ফোন করার পর কবিরাজকে বাড়িতে নিয়ে আসা হয়। আসার পর কবিরাজটি কবিতাকে দেখে এবং কবিরাজকে দেখতে পায়। তখন কবিরাজ ছিল তখন হাঁটু গেড়ে বসেছিল এবং তার মাথা ছিল নিচের দিকে, চুলগুলো উস্কো খুস্কো ছিল এবং চুলগুলো লাল হয়ে যাচ্ছিল তখন, আর মুখটা হয়ে যাচ্ছিল একদম বুড়ো মানুষের মতো। তো রাত্রিবেলা যখন মানে মুখটা দেখছিল তখন কিন্তু লাল বর্ণের ছিল, আর চোখ দিয়ে যেমন আগুনের লোকা বের হচ্ছিল। আর দুপুরবেলা তখন আর আগুনের লোকাগুলো ছিল না, তো দুপুরবেলা স্বাভাবিক হয়ে যাচ্ছিল। স্বাভাবিক হলেও কিন্তু তার মুখের যে আকৃতিটা ছিল এবং হাতের যে আকৃতিটা ছিল সবগুলো মানে চামড়া খোঁজ হয়ে যাচ্ছিল বুড়ো মানুষের মতো। তো যাই হোক, কবিরাজটি এরকম দেখে বলছিলেন যে সর্বনাশ, মেয়েটির তো সাথে তো খুব খারাপ কিছু করতে চলেছে, মেয়েটির তো শরীরের অবস্থা শেষ হয়ে যাচ্ছে, এভাবে চলতে থাকলে তো মেয়েটি একসময় মারা যেতে পারে। এটা ভেবে কবিরাজটি বললেন যে এই মেয়েটিকে ইমিডিয়েটলি কিছু একটা করতে হবে। তখন কবিরাজের সাথে ছিলেন দুজন অ্যাসিস্ট্যান্ট ছিল। তখন তাদেরকে বললেন যে গাড়ি থেকে নিয়ে আসো মানে যন্ত্রপাতিগুলো। তখন কবিরাজের অ্যাসিস্ট্যান্টগুলো ওই যন্ত্রপাতিগুলো নিয়ে আসে, কবিরাজের দরকারি যন্ত্রপাতিগুলো। তখন আনার পর কবিরাজটি মানে বললেন যে একটা বড় রকম একটা পাটি ওইখানে বিছানোর জন্য মাটির মধ্যে উঠানেতে। মাটিতে যখন পাটি বিছানো হয় তখন ওই পাটিতে কবিরাজটি আবার আগের দিনের মতো বসে পড়েন এবং তার সামনে কিছু মানে পাত্র এবং একটা মাটির একটা কলসি ছিল, ওই কলসিটাও সেখানে ফেলে দেয় মানে বসিয়ে দেয় কবিতার সামনে, এবং ওই কলসিটার সামনে এসে বসানো হয় কবিতাকে। এবং কবিতা যখন বসে তখন কবিতার ভিতরে
অন্যরকম একটা ভাব চলে আসে। তখন সে কবিরাজকে দেখে আবার সে বলছিল, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। তখন আর কবিতার এরকম আর্তনাদ শুনে কেউ আর আফসোস করলো না, কেননা সবাই বুঝতে পেরেছে যে কবিতাকে যদি এরকমভাবে সবাই লালচ দেয় তাহলে কবিতার খুব খারাপ কিছু করতে যাবে পরবর্তীতে। তো কবিরাজটা তখন মানে কবিতাকে খুব ঝাড়ফুঁক করতে থাকে এবং বলতে থাকেন যে, এই পিশাচ, তুমি কবিতাকে ছেড়ে দাও বলছি, তুমি এই মেয়েটার পিছনে কেন নিয়েছো? কিন্তু তখনও কবিতার মুখ দিয়ে শুধু একই কথা, সে বলছিল আমাকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে ছেড়ে দাও। তখন কবিরাজটি বললেন যে, এই হে পিশাচ, তুমি এখান থেকে চলে যাও বলছি, তুমি এই মেয়েটির ক্ষতি করো না। তখন কবিরাজ এবং কবিতার পাশ দিয়ে অনেক মানুষের ভিড় ছিল, সব মানুষগুলো এরকম কাণ্ডকলাপ দেখছিল। তার কিছু ভিডিও ফুটেজও রয়েছে, তো ভিডিও ফুটেজগুলো আছে এখনও। তো যাই হোক, ওই কবিরাজটার মন্ত্র পড়েন এবং মন্ত্র পড়ার পর যে কলসিটা ছিল, ওই কলসি থেকে এক চুমুক পানি নেয় হাতে এবং কবিতার দিকে ছুঁড়ে মারার সাথে সাথে কবিতা লাফ দিয়ে পড়ে যাওয়ার পর সে ছটফট করতে থাকে। সে বলে যে আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও। এরকম আর্তনাদ শোনার পর ওই কবিরাজটি করলো কি, তখন তার যে ঝুলিটা ছিল, ওই ঝুলির ভিতরে একটা ঝাড়ু ছিল ছোট রকমের, ওই ঝাড়ুটার মধ্যে সে কিছু একটা মন্ত্র পরে ফু দেওয়ার পর সে তার যেখানে যেখানে খোঁচ হয়েছিল চামড়া, ওই চামড়াগুলোর মধ্যে বাড়ি দিতে শুরু করে এবং বাড়ি দিতে দিতে এতটাই বাড়ি দেয় যে তার শরীরটাকে একবার লাল করে ফেলে। একবারে ছোট একটা মেয়ে, 7 বছর বয়স, তাকে এভাবে ঝাড়ু দিয়ে পিটাতে পিটাতে লাল করে ফেলে। তখন একটু পর সে আবার অজ্ঞান হয়ে পড়ে। কবিতা অজ্ঞান হয়ে যাওয়ার পর কবিরাজটি তখন খাবার দাবারের সময় হয়েছিল, তখন তার জন্য হোটেল থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে আসা হয়। তখন 1 ঘন্টার মতো প্রায় কবিরাজটি খাওয়া দাওয়া করেন এবং খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেন। তখন কবিতার আবার জ্ঞান ফিরে আসে। তখন কবিতার জ্ঞান ফেরার সাথে সাথে কবিতার আবার আগের যে চাহনিটা ছিল, ওই চাহনিটা আস্তে আস্তে ফিরে আসছিল। চুলের যে উস্কোখুস্কোটা ভাব ছিল, ওই চুলগুলো আবার সমান হচ্ছিল এবং কবিতার যে হাতের চামড়া, মুখের চামড়াগুলো খোঁচ হয়ে যাচ্ছিল, ওইটাও কিন্তু তখন ভালো হয়ে যাচ্ছিল। তো ভালো হয়ে যাওয়ার পর কবিরাজটি দেখতে পারেন এবং দেখতে পেরে তিনি খুব খুশি হন। তিনি ভাবলেন যে ওনার যে মন্ত্র পড়া এবং ওনার যে কাজটা সফল হয়েছে। তখন কবিরাজকে সবাই বললেন যে, আপনি খুব ভালো একজন কবিরাজ, আপনি আজকে কবিতাকে বাঁচিয়ে দিয়েছেন। তখন কবিরাজটি বললেন যে, হ্যাঁ, কবিতা আজকে বেঁচে গিয়েছে, তার জন্য আমি খুব খুশি। তো এভাবে যদি আমি মানুষকে সাহায্য করতে পারি, সেটা আমার জন্য দোয়া করবেন। এই বলে কবিরাজটি বাড়িতে চলে গেলেন। তো প্রিয় লিসেনার্স, কি ভাবছেন ঘটনা কি এখানেই শেষ হয়ে গিয়েছে? না বন্ধুরা, ঘটনা যে আরও অনেক কিছু ঘটার বাকি আর রয়েছে, সেটা শুনতে থাকুন, অনেকটা বুঝতে পারবেন। তো কবিরাজটি যখন বাড়িতে চলে যাওয়ার পর কবিতা তখন সুস্থ স্বাভাবিক হয়ে যাচ্ছিল। সুস্থ হওয়ার পর যখন সে 1-2 দিন চলে যায়, তখন সে আগের যে রূপটা ছিল, ছোটোবেলার রূপটা কিন্তু সে আবার ফিরে পাওয়ার পর তখন তাকে 3-4 দিন পর বাড়িতে রাখা হয়। বাড়িতে রাখার পর তখন ভাবলেন যে মাদ্রাসায় তো দিতে হবে, 14-15 দিন ধরে সে মাদ্রাসা মিস করছে, তাকে তো মাদ্রাসায় পাঠাতে হবে। তখন তাকে মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় এবং মাদ্রাসার হুজুরের কাছে নিয়ে গিয়ে বলা হলো যে, হুজুর, কবিতার তো কয়দিন আগে জিনে ধরেছে, সেটা আপনি জানেন। তো কবিতাকে এখন ভালো হয়ে গিয়েছে, একটি কবিরাজ নান্দাইল জেলার কবিরাজ আনা হয়। তখন তিনি ঝাড়ফুঁক করে ভালো করে দেন আমার মেয়েটিকে আপনি একটু দেখে শুনে রাখবেন, যাতে তার কোনো ক্ষতি না হয়। তখন হুজুরটি বললেন যে, আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি যান, আমি আপনার মেয়েকে দেখে রাখবো। তখন আমার ফুফু এবং ফুফুর মেয়ে তারা বাড়িতে চলে আসেন এবং আমার ফুফুর বাড়িতে চলে আসেন এবং কবিতার মা কবিতার বাড়িতে চলে যান। তো ফুফু বাড়িতে চলে আসার পর আবার আমাদের বাড়িতে চলে আসেন এবং আমাদের বাড়িতে এরকম কাহিনীটা সবটা খুলে বলেন আমাদেরকে। তো এভাবে কিন্তু ভালোই দিনকাল যাচ্ছিল। যাওয়ার পর ঠিক 1.5 মাস পরে যখন আবার ছুটি দেওয়ার সময়, তখন আবার কবিতা বাড়িতে আসার সময় হবে। তো ছুটি দেওয়ার 2 দিন আগে কবিতা একটু
অন্যরকম হয়ে যাচ্ছিল। তখন হুজুর মানে যে মেয়েটা খুব ভালো ছিল পড়াশোনায়, মানে মাদ্রাসার মধ্যে টপার ছিল, সেই মেয়েটা হুজুরকে মানছে না। হুজুরকে বলছিল যে উল্টাপাল্টা কথা, হুজুরের সাথে বেয়াদবি করছিল। তখন হুজুর বুঝতে পারেন যে মেয়েটির সাথে কিছু আবার খারাপ কিছু ঘটতে চলেছে। তখন হুজুর তাড়াতাড়ি করে এই কবিতার মাকে ফোন করেন এবং ফোন করে বললেন যে কবিতা তো আবার উল্টাপাল্টা কথাবার্তা বলছেন, আপনি কবিতাকে বাড়িতে নিয়ে যান। তো কবিতার মা তখন এই কথা শুনে এক মুহূর্ত আর দেরি করলেন না, তখন কবিতার কাছে চলে আসেন এবং কবিতাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে যাওয়ার পর কবিতার আবার এরকম অবস্থা শুরু হয়ে যায়। তখন ওই অবস্থাটা খুব ভয়ঙ্কর ছিল। তখন যে অবস্থাটা হচ্ছিল, কবিতা মেয়েটার মুখটা ছিল একটু মানে চিকন টাইপের, একটু লম্বা টাইপের, তবে খুব কিউট ছিল। ওই মেয়েটাকে ঘরবন্দি করে রাখা হয়। তখন মানে ঘরবন্দি করে রাখার কারণ ছিল সে তখনও এসে মানুষের দিকে আক্রমণ করছিল। তখন তাকে ঘরবন্দি করে রাখা হয় এবং ঘরের মধ্যে রাখার পর ভাবলেন যে আবার কবিরাজকে ডাকবেন। তখন কবিরাজকে যে ডাকবেন, ওই কবিরাজকে ডাকবেন, কিন্তু কবিরাজকে ফোন দেওয়ার পর কবিরাজ বললেন যে আমি এখন ঢাকা চলে এসেছি, আমার ঢাকা কয়েকটা কাজ আছে, ওই কাজগুলো আমার করতে করতে 1 সপ্তাহ দেরি হয়ে যাবে, আমি 1 সপ্তাহ পরে আসতে পারবো। আর যদি আপনাদের ইমার্জেন্সি কোনো কাজ থাকে তাহলে আমি একটা কবিরাজের নাম্বার দিচ্ছি, ওই কবিরাজের কাছে আপনারা চলে যান। তখন একটা কবিরাজের নাম্বার দেন ওই বড় কবিরাজটি। নাম্বার দেওয়ার পর ওই নাম্বারের সাথে যোগাযোগ করে মানে কবিতার মা এবং কবিতার বাবা এবং কবিতার দাদি মিলে কবিতাকে আবার নিয়ে যান ওই কবিরাজের কাছে, এবং কবিতাকে নিয়ে যাওয়ার পর কবিতাকে কিছু ঝাড়ফুঁক করে দেওয়া হয়। কিন্তু তখন এই বিষয়টা ছিল একটু অন্যরকম। কবিতা তখন খুব শান্ত ছিল কবিরাজের কাছে যাওয়ার পর। যখন আবার বাড়িতে নিয়ে আসা হয়, কবিতা খুব শান্ত ছিল। বাড়িতে নিয়ে এসে যখন তাকে ঘরের ভিতরে দেওয়া হয়, তখন সে করলো কি, মানুষকে বের করে দিল ঘর থেকে, এবং সে ঘরের যে খেবরটা ছিল ওই দরজাটা লাগিয়ে দিয়ে বললো যে কেউ ঘরে আসতে পারবে না। সেটা বলে সে ঘরের মধ্যে বিছানায় শুয়ে পড়ে, এবং শুয়ে পড়ার পর সে প্রায় 2 মিনিট পর কিন্তু সে চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেয়। সে বললো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সে মানে খুব কান্না পান্না করা শুরু করে দিয়েছে। তার যে আগের যে উৎস ভাব ছিল, ওই ভাবটা চলে এসেছে তার মনের ভিতরে আবার। তখন তার এরকম চিৎকার চেঁচামেচি শুনে কবিতার বাবা তার দরজাটা ভেঙে দেন। কবিতার দরজা ভেঙে দেওয়ার পর কবিতাকে ঘরে এসে দেখতে পারেন যে কবিতা তার গলার মধ্যে 2 হাত দিয়ে চেপে ধরেছে এবং সে চিৎকার আনতে পারছে না। তখন কবিতার বাবা তার 2 হাত, শক্ত 2টা হাত গলা থেকে নামিয়ে দেন, এবং নামিয়ে দেওয়ার পর কবিতা মানে জোরে একটা নিঃশ্বাস ফেলার পর বলে যে পানি খাবো। তখন কবিতাকে পানি দেওয়া হয়। তখন কবিতা পানি পান করে, এবং পানি পান করার পর তার সাথে যে কবিরাজ যে 2-3টা তাবিজ দিয়েছিল, ওই তাবিজগুলো তখনও কিন্তু কবিতার শরীরে পরানো হয়নি। তো তখন তারা ভাবলেন যে কবিতার শরীরে হাতে পায়ে কিন্তু তাবিজগুলো পরানো দরকার। তখন হাতে 2টা তাবিজ পরিয়ে দেন কবিতার। তখন 3-4 দিন ভালো ছিল। তখন কবিতার বাবা ভাবলেন যে এখন আর মেয়েটিকে মাদ্রাসায় পাঠাতে হবে না, মেয়েটি 1 মাস থাকুক বাড়িতে থাকলে তো ভালো হবে। তখন 1 মাসের ভিতরে তার কবিতার সাথে অনেক রকমের ঘটনা ঘটে যায়। তখন ওই 1 মাসের ভিতরে কবিতাকে 3-4 দিন পর পর এরকম জিনে আক্রমণ করে, এবং জিনে আক্রমণ করার পর কবিতা গলায় চেপে ধরে, এবং গলায় চেপে ধরার পর সে চিৎকার করতে থাকে, সে বলে আমাকে বাঁচাও। যখন তাকে মানুষে মানে তার গলা থেকে হাতটা ছুটিয়ে ফেলে, এবং ছুটিয়ে ফেলার পর তাকে জিজ্ঞেস করে এমন কেন করছো, কি হচ্ছে তোমার? তখন সে বলে যে আমার উপরে মনে হচ্ছে কোনো একটা পাহাড় সমান কেউ আমার উপরে চাপ দিয়ে ধরে রেখেছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমাকে সবাই বাঁচাও, আমি তো মরে যাব। তখন ছোট্ট একটি মেয়ের এরকম কথাবার্তা শুনে সবাই মানে বিমর্ষিত হয়ে পড়ে, এবং যখন 1 সপ্তাহ পর হয়ে যায়, তখন ওই বড় কবিরাজটি আবার আসেন, এবং আসার পর মানে তার কবিতার বাড়িতে আবার চলে আসেন তিনি। তখন কবিরাজকে কোনো ইনভাইট করা হয়নি, তখন কোনো কিছু বলা হয়নি, কিন্তু কবিরাজ কিন্তু জানতে পারেন যে আগে। তখন কবিরাজ খুব গুরুত্ব সহকারে কবিতার বাড়িতে আসেন। আসার পর কবিতাকে দেখতে চাইলেন, এবং তখন কবিরাজকে দেখে সবাই খুশি হন, এবং খুশি হয়ে কবিতাকে বাইরে নিয়ে আসেন। তখন কবিতাকে বললেন যে এই মেয়ে, তোমার কি হয়েছে, তুমি এরকম কেন করো? তখন মেয়েটি বললেন যে আমি জানি না আমার কি হয়েছে, আমার খুব কষ্ট হয়, আমার মনে হয় কেউ একজন আমার উপরে চাপ দিয়ে ধরে রেখেছে, আমার খুব কষ্ট হয়, আমার খুব যন্ত্রণা হয়, আমাকে বাঁচান, আমি তো মরে যাব।
তখন এই ছোট একটি মেয়ের এমন কথা শুনে কবিরাজটি আসলে কেঁদে দিয়েছিল। তখন কবিরাজটির কান্না দেখে তার গোষ্ঠীর যত মানুষ ছিল তারা সবাই মানে মনটা খারাপ করে দেয়। তখন কবিরাজটি বললেন যে, এই মেয়ে তুমি পাগলামি করো কেন, তুমি আমাকে খুলে বলো তোমার সাথে আর কি কি ঘটে। তখন মেয়েটি আবার বলল যে, আমার খুব কষ্ট হয় এবং আমি এটাই শুধু বলতে পারি যে আমার উপরে কেউ একজন আক্রমণ করে আমার গলা চেপে ধরে, আমি গলা দেখে যেমন তার হাতটা সরাতে পারি না। তখন কবিরাজটি বললেন যে, তুমি কি কাকে দেখতে পাও নাকি? তখন মেয়েটি বলে উঠলো যে, হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার আমার মতো আর কি উচ্চতা আমার মতো হবে, তবে খুব কালো কুচকুচে কালো একজন মানুষের মতো না, তবে সে মানুষ না, সে খুব ভয়ঙ্কর একটা প্রাণী। সে আমার উপরে ঝাঁপ দিয়ে এসে পড়ে এবং আমার গলার মধ্যে মানে হা করে মানে ধরে রাখে এবং আমার খুব কষ্ট হয়। তখন কবিরাজটি আর বুঝতে বাকি রইল না। তখন কবিরাজটি বললেন যে, ওই মেয়েটির সাথে একটি পিশাচ মানে খারাপ পিশাচ তাকে ভর করেছে, যে পিশাচটি কিছুক্ষণের জন্য তার কাছে আসে এবং কিছুক্ষণের জন্য আবার চলে যায়। যখন তার কাছে আসে তখনই তার এরকম মানে ক্ষতি হয়। তখন কবিরাজটি তার মানে ঝুলি থেকে কয়েকটা তাবিজ বের করলো এবং তাবিজগুলো বের করে বললেন যে, মেয়েটির এরকম কথাবার্তা শুনে আমি ডাকাতাকে কয়েকটা তাবিজ বানিয়েছিলাম, এই তাবিজগুলো আপনারা রাখেন, তাবিজগুলো আপনাদের ঘরের চার কোণা চারটা রেখে দেবেন। তো রেখে দেওয়ার কারণে ওই ঘরের ভিতরে আর ওই যে পিশাচটা কালো পিশাচটা ওইটা আর ঢুকতে পারবে না। তখন এরকম তাবিজগুলো নিলেন কবিতার মা তাবিজগুলো নিয়ে চার কোণা চারটা তাবিজ দিয়ে দিলেন। তাবিজগুলো দেওয়ার পর কবিরাজটি দেখতে পেলেন যে কোথায় কোথায় দিয়েছে। দেওয়ার পর কবিতার মাথায় হাত বুলানোর পর তিনি সবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর প্রায় এক সপ্তাহের মতো আবার ভালো ছিল। তখন কবিতাকে আর কোনো খারাপ জিনিস মানে ধরেনি। তো না ধরার কারণে সবাই একটু মানে বলছেন যে এখন হয়তো ভালো হয়ে গিয়েছে। তো এরকমটা অবস্থায় কিন্তু কবিতাও খুব ভালো ছিল এবং কবিতা একটু নতুন একটা জীবন গড়ার স্বপ্ন দেখছিল, কেননা তার সাথে তো আগে খুব খারাপ একটা ঘটনা ঘটে গিয়েছিল, যেহেতু ছোট্ট একটা মেয়ে 7.5 বছর বয়স হয়েছিল তখন। তো যাই হোক, ওই মেয়েটার সাথে কিন্তু আমার ফুফু কিন্তু তখন রেগুলার ওই মেয়েটার কাছে যেত এবং আসতো এবং আমার ফুফু বাড়িতেও কিন্তু ওই মেয়েটাকে নিয়ে আসতো। তখন আরেকটা অবাক করার বিষয় ছিল, আমার ফুফু বাড়িতে যখন মেয়েটিকে নিয়ে আসা হয় তখন আমার ফুফু বাড়ির মধ্যেও মেয়েটির সাথে এমন ঘটনা ঘটে যায়, মেয়েটি তার গলায় হাত দিয়ে চেপে ধরে এবং বলল যে আমাকে বাঁচাও। তখন ওই মেয়েটির সাথে আমার ফুফু বাড়িতে আমার ফুফা ছিল। তখন ফুফা দেখতে পায় ওই মেয়েটির এরকম অবস্থা। দেখতে পেরে ফুফুকে দৌড়ে গিয়ে ডাক দিলেন এবং বললেন যে কবিতার তো খুব সর্বনাশ হয়ে যাচ্ছে। তখন এটা দেখে ফুফু দৌড়ে আসেন এবং আসার পর কবিতার হাতগুলো তার গলা থেকে ছুটানোর পর তাকে আবার বললেন যে, কবিতা কি হয়েছে তোমার? তখন সে বলল যে, আমাকে ওই আগের মতো একটা অনুভূতি হলো, আমার কেউ একজন আমার গলায় এসে চেপে ধরলো। তখন আমার ফুফু আর বুঝতে বাকি রইল না যে আগের পিশাচটা আবার হয়তো ভর করে দিয়েছে। তখন আমার ফুফু কান্না করে দিচ্ছে। তখন ওই দিন আবার কি হলো, আমরা আমাদের ফুফু বাড়িতে বেড়াতে গেলাম। তো বেড়াতে যাওয়ার পর আমরা দেখতে পাই ওই মেয়েটির এরকম অবস্থা। কিন্তু তখন আমার ফুফু খুব কান্নাকাটি করছিল। তখন আমার আম্মু আমার ফুফুকে মানে বুঝ দিচ্ছিলেন, যে বলছিলেন যে নাতনিটাকে ভালো একটা কবিরাজ দেখান, আরও দেখান, দেখিয়েছেন তো আমরা জানি, তো আরও দেখান, তো নাতনিটাকে তো বাঁচাতে হবে নাকি। তখন আমার ফুফু বললেন যে কী করবো বলো, এটা তো মানে খুব খারাপ একটা বিষয় হয়ে যাচ্ছে নাতনিটার সাথে। তো এরকম কান্নাকাটিতে তাদের বাড়িঘরে রোল পড়ে যায়। তো কবিতাকে এরকম জিনে আবার আক্রমণ করাতে কবিতার বাবা মা আবার চলে আসেন আমার ফুফু বাড়িতে এবং এসে তারা দেখতে পান যে কবিতার এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তখন কবিতাকে ভাবলেন যে তারা আবার বাড়িতে নিয়ে যাবেন, কেননা বাড়িতে তো তারা 4টা তাবিজ গেড়ে দিয়েছেন, ওই তাবিজের কারণে কিন্তু কবিতার কোনো ক্ষতি হবে না, তারা এটা আশা করেন। যেহেতু 15 দিন পর্যন্ত কোনো ক্ষতি হয়নি আর ফুফুদের বাড়িতে নিয়ে যাওয়ার পর ক্ষতি হয়েছে, তো তার কারণ হচ্ছে তাবিজগুলো না থাকার কারণে এরকমটা তাকে আবার বর করেছে। তো যেই পিশাচটা নান্দেল থেকে কিশোরগঞ্জ শহরের মধ্যে চলে আসতে পারে, সে পিশাচটা তো অনেক কিছু করতে পারে। তো যাই হোক, তাকে আবার বাড়িতে নিয়ে চলে যাওয়া হয় এবং বাড়িতে নিয়ে যাওয়ার পর মেয়েটাকে আবার ঘরের মধ্যে রাখা হয়। তখনও আবার অবাক করা বিষয় ছিল যে মেয়েটির সাথে কিছু আবার ঘটছিল না। প্রায় 8-9 দিন চলে গিয়েছিল, কিছু না ঘটার কারণে কিন্তু সবাই আবার ভালো বুঝছিল। কিন্তু তখন
ওই দিন ছিল শনিবার। তো শনিবার দিনটি ওই দিন মধ্যে কবিতাকে আবার ঘরে রাখা হয়। ঘরে রাখার পর কবিতাকে আবার ওই রকম ঘটনা ঘটে যায় কবিতার সঙ্গে। কবিতাকে কেউ আবার চাপ দিয়ে ধরে গলার মধ্যে, এবং তখন এমনভাবে ধরেছিল কবিতাকে ছাড়ার মতো না। তখন কবিতার মা হাতটা ছাড়াচ্ছিল, কিন্তু হাত তো আর সরছে না কবিতার গলা থেকে। তখন কবিতার এরকম অবস্থা থেকে কবিতার বাবাও তার হাতটা সরানোর চেষ্টা করে। কবিতার দাদি এসেছিল, কবিতার দাদি, তিনজনে মিলে তার গলা থেকে হাত সরানোর চেষ্টা করে, কিন্তু মেয়ের হাত তো আর সরছে না। মেয়েটা যদি এরকম গলার মধ্যে নিজের গলা যদি নিজে এভাবে চেপে ধরে, তাহলে তো সে মারা যাবে কিছুক্ষণ পর। তো মেয়েটা করবে কি? মেয়েটার তো বলেই ছিল যে আগে মেয়েটার গলায় কেউ চেপে ধরে, তার জন্যই তো সে এরকম হাতটা তার গলায় নিয়ে নেয়। তো এরকমটা অবস্থার পর তারা এক পর্যায়ে মেয়েটিকে হাতটা ছাড়িয়ে দেয়। তখন কিন্তু মেয়েটার শরীর নীল হয়ে যাচ্ছিল। নীল হয়ে যাওয়া দেখে মেয়েটিকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। হাসপাতাল নিয়ে যাওয়ার পর মেয়েটির শরীরে স্যালাইন দেওয়া হয়, এবং স্যালাইন দেওয়ার পর মেয়েটিকে সুস্থ করা হয়। সুস্থ করে আবার বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু অবাক করা বিষয়, কিন্তু এখন একটা দুঃখের বিষয় রয়ে গিয়েছে প্রিয় লিসেনার্স। মেয়েটি কিন্তু খুব ভালো একটি মেয়ে। এখনও তাকে মাদ্রাসায় কিছুক্ষণের জন্য দিয়ে আসা হয়, কিন্তু এখন তাকে একদিন করে দিয়ে আসা হয় এবং আবার সাথে সাথে নিয়ে আসা হয়। কেননা মেয়েটিকে এখন 1 সপ্তাহ 8 দিন 10 দিন পরেই কিন্তু মেয়েটিকে আবার জিনে বর করে। এই মেয়েটিকে এরকম জিনে বর করাটা কিন্তু অনেকটা একটা দুঃখজনক একটি। তো আজকের এই ঘটনাটা কিন্তু কোনোদিন শেষ হবে কিনা এটা কিন্তু আমি বলতে পারবো না। কেননা ওই মেয়েটাকে কিন্তু এখনও আমার অনবরত ওই কালো পিশাচটা এখনও বর করে যায়। তো এখন কিন্তু প্রায় তাকে 1-1.5 মিনিটের মতো ভর করে। তো প্রায় 9-10 দিন পরে, 9-10 দিন পরে ভর করে এবং আবার চলে যায়, এবং আবার 8-10 দিন পরে আবার আসে এবং আবার ওই মেয়েটিকে আবার ভর করে। তো এরকমভাবে কিন্তু তাই মেয়েটির পরিবারটা একবারে বেহুশ হয়ে পড়ে, এবং ওই মেয়েটির পিছনে তার বাবা অনেক টাকা খরচও করে ফেলে বন্ধু। তো এরকম খরচ করা তো বড় বিষয় না, কিন্তু বড় বিষয়টা হচ্ছে যে মেয়েটা তো খুব কষ্ট করে, মেয়েটার তো অনেকটা যন্ত্রণা হয় যখন তাকে আক্রমণ করে কালো পিশাচটা। তো যাই হোক, আজকের মতো ঘটনাটা এখানে সমাপ্তি করছি। আমি জানি না হয়তো মেয়েটিকে আর কোন দিন পিশাচটা ছেড়ে দিবে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন মেয়েটি সুস্থ থাকে, ভালো থাকে, মেয়েটির সাথে যেন এরকম কোনো ঘটনা আর যাতে না ঘটে। তো আবার যদি মেয়েটির সাথে কোনো রকমের ঘটনা ঘটে যায়, সেটা নিয়ে আপনাদের সঙ্গে আবার আলোচনা করব। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই একটা কথা আপনাদেরকে বরাবরের মতো বলতে চাইবো, আমাদের এই চ্যানেলটা অনেকটা নতুন। তো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই ভৌতিক বিষয়ক ঘটনাগুলো, সত্যনির্ভর ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করানো হবে। তো আমাদের চ্যানেলটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং বেল বাটনটি অন করতে ভুলবেন না। তো আমরা যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান ভিডিওগুলো। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।